এই স্টেজে এক সময় বসে থাকতো আমির জামাত নিজামী ভাই, এই স্টেজে বসে থাকতো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আজকে শেখ হাসিনা তার দোসররা যারা এখনো দেশে আছো, দেখে যাও নিজামীর অনুসারী তৈরি হয়ে এই মঞ্চগুলো এখন আমরা আলোকিত করে রাখতে সক্ষম হয়েছে। জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, আমাদের আদর্শ তার বিপরীতে কয়েক গুণ গতিতে সামনে এগিয়ে যায়। আমরা শহীদ হব, আমরা আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রিমান্ড হাসি মুখে পালন করব। কিন্তু আমরা আমাদের জালিম ফ্যাসিস্টদের কাছে এক সেকেন্ডের জন্য নতি স্বীকার আমরা করি নাই, করছি না। ভবিষ্যতে যারা চোখ রাঙাচ্ছেন অবশ্যই সাবধানে চোখ রাখাবেন। জামাত ইসলামী উড়ে আসা জুড়ে কোনো সংগঠন নয়। আমরা লড়াই করে বড় হয়েছি, লড়াই করেই চলবে আমাদের সামনের জীবন। বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা, বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করা, আমাদের এই বাংলাদেশের মূল কনসেপ্টটি এখন দেওয়া হয়েছে। রাষ্ট্রের মেরামত করতে হবে, রাষ্ট্রের সংস্কার করতে হবে। আজকের এই কর্মী সম্মেলনে জামাত ইসলামীর সম্মানিত কর্মী ভাইদের কাছে অনুরোধ করতে চাই, আমরা 15 বছর ধরে কথা বলার চেষ্টা করেছি, রাষ্ট্র মেরামত করতে হলে আগে ব্যক্তির মেরামত করা অনিবার্য। রাষ্ট্রের পরিবর্তন করতে হলে ব্যক্তির পরিবর্তন করা অনিবার্য। এটার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশ স্বাধীনতা উত্তর 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের শাসকেরা রাষ্ট্র পরিবর্তনের যত তন্ত্র মন্ত্র স্লোগান দফার পর দফা দিয়েছে, ব্যক্তি পরিবর্তন না হওয়ার কারণে, তাদের চারিত্রিক আদর্শিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হওয়ার কারণে তাদের মন্ত্র তন্ত্র দফা এবং আন্দোলন দিয়ে তাদের কিছু ভাগ্যের পরিবর্তন হলেও এদেশের নাগরিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী গত 9 তারিখে একটি হোটেলে এই দেশে রাষ্ট্র সংস্কারে করণীয় কি সেই প্রসঙ্গে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের পক্ষ থেকে আমরা কয়েক দফা সংস্কার নীতিমালা জাতির সামনে আমরা তুলে ধরেছি। তুলে ধরার পর থেকে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে দেশ এবং দেশের জনগণ যে পরিবর্তনের লক্ষ্যে জুলাই এবং আগস্টে তারা ভূমিকা পালন করেছে, জীবন বাজি রেখেছে, আহত পঙ্গু হয়েছে, হাত পা চোখ হারিয়েছে, আমাদের পরিবারগুলো শহীদ পরিবারে পরিণত হয়েছে, সেই জনগণের এখন আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রদত্ত এই সংস্কার নীতিমালাকে সামনে রেখে অতি সত্বর সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার, জনগণের হাতে দায়িত্ব দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে, জনগণের একটি সরকার আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেওয়াই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় কাজ। আমাদের সমস্ত সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে, আমরা বিগত 15 বছর নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারিনি। শুধু পারিনি বললে হবে না, আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। তারা স্লোগান তুলেছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাস্তবে বাংলাদেশের মানুষ বিগত 15 বছরে প্রত্যক্ষ করেছে, আমার ভোট আমি দেব, রাতেই ভোট শেষ করে দেব। এই রাতের ভোট যারা শেষ করে দিয়েছেন, জনগণের ভোটের মূল্য এবং জনগণের ভোটের প্রয়োজন যারা মনে করেন নাই, কেউ কেউ এখন সুশীল সমাজের অংশ হিসাবে মহলার চেষ্টা করছেন আওয়ামী লীগকেও ভোটে অংশগ্রহণ করানো প্রয়োজন। আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বিগত 15 বছরে তারা কি আপনাদের আমাদের কারো ভোটের প্রয়োজন মনে করেছিল? যারা মানুষের ভোটের প্রয়োজনই মনে করে নাই, যারা নির্বাচনই মনে করে নাই, তারা নিজের বক্তব্য আছে। এই শেখ হাসিনার ভিডিও এখন বাচ্চা শিশুদের কাছেও পাওয়া যায়। ভোট যেমন হয় হোক, আমি পাওয়ার চাই, আমি উন্নতি চাই, উন্নয়ন চাই। এই পাওয়ার যিনি চেয়েছেন তিনি বাংলাদেশের নির্বাচনের কবর রচনা করেছেন। আদর্শিক এবং নৈতিকভাবে সেই দল এবং দলের নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করার আর কোন অধিকার আছে দেশের জনগণ তা মনে করে না। এটি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির
কিংবা দেশের জনগণের ব্যাপার না, এটা তো এই সরকার নিজেই নির্বাচনে কবর রচনা করে গেছে। তিনি নিজেই বলেছেন ভোট যা হয় হোক, নির্বাচন যা হয় হোক, আমি পাওয়ার চাই, আমি উন্নতি চাই। আসলে ওনার বলার কথা ছিল, উনি ভুল বলে ফেলছেন। ওনার বলার কথা ছিল আমি পাওয়ার চাই, আমি দুর্নীতির মহাসড়কে বাংলাদেশকে উঠিয়ে দিতে চাই। উনি আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়েছেন উন্নয়নের রোল মডেল। আসলে গোটা পৃথিবীতে বাংলাদেশ পরিচিতি পেয়েছে দুর্নীতির রোল মডেল। উনি আমাদেরকে বলেছেন আমাদেরকে হাইওয়ে এক্সপ্রেসে উঠিয়ে দিয়েছেন, আসলে উনি আমাদেরকে আয়না ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারণ ওনার ব্যাপারে ছাত্র সংগঠন থাকতে আমরা একটা কথা শুনতাম, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যা করবে তা বলবে না, যা বলবে তা করবে না, এই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং বিগত 15 বছরে যা তারা করেছে, যা তারা বলেছে, যা বলেছে তার উল্টাটা করেছে, আর যা তা করার কথা ছিল তার বিপরীতটা তারা বলে এই গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা বিভ্রান্ত করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কি আমরা শুধু সমালোচনা করে টাইম পাস করতে চাই? বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার করে বলতে চায় তাহলে আমরা কি চাই। আমরা দেশের সাধারণ ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট যে স্লোগান চলেছিল, তারাই তো স্লোগান ছিল রাষ্ট্রের মেরামত করতে চাই। রাষ্ট্রের সংস্কার শুধু কোটা সংস্কার নয়, তারা কোটা সংস্কারের জন্য 9 দফা দাবি দিয়েছিল। এই 9 দফা দাবি দিতে গিয়ে তাদের কাছে মনে হয়েছে এই 9 দফা দাবির যদি প্রত্যেকটাও বাস্তবায়ন করা হয়, তাহলে বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা দুর্নীতির এমন রোল মডেল স্থাপন করেছে যে এটা আজকে আন্দোলন শেষ হয়ে গেলে কালকে আবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আবার আমাদের জীবন দিতে হবে, আবার আমাদেরকে রক্ত দিতে হবে। সেই ছাত্র জনতা তখন তাৎক্ষণিকভাবে 9 দফার আন্দোলনকে ছাত্র জনতা একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে 9 দফা দাবিকে কয় দফায় পরিণত করা হয়েছে? 1 দফায় পরিণত করা হয়েছে। 1 দফার পরিবর্তনটা কেন প্রয়োজন হলো? প্রয়োজন হলো এই কারণে, একটা রাষ্ট্র শক্তি যার হাতে থাকে, যিনি ডিক্লেয়ার করেছেন আমি পাওয়ার চাই এবং এই পাওয়ার দিয়ে আমি দেশ পরিচালনা করব আমি আমার মতো করে। আমি আমার মতো করে যিনি পরিচালনা করেন তার অর্থই হলো তিনি ওই দেশের মালিক হয়ে যান আর ওই দেশের সমস্ত সম্মানিত নাগরিকদেরকে তিনি দাসে পরিণত করতে চান। আমাদেরকে দাসে পরিণত করা হয়েছিল বলেই 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করার পর একজন মন্ত্রী দম্ভ করে বলেছিলেন এক রাতে আমরা সব সাফ করে দিয়েছি। আর সেই দেশের তৎকালীন নবনির্বাচিত নয়, মানুষের ভোট ছাড়া ভোটবিহীন নির্বাচনের প্রধানমন্ত্রী বলেছিলেন কিছু সংখ্যক আলেমরা সেদিন রক্ত মেখে শাপলা চত্বরে পড়েছিল, আমরা ধিক্কার জানাই, ওই আলেমদের হত্যার বিচারের আসামি করে আপনাকে খুনের আসামি করে হবে। এখন অক্টোবর মাস চলছে, আপনাদের সকলে জানার কথা, উনি মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন এত উন্নতি করি, মানুষের এত সুখ শান্তির জন্য ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, আপনাকে ঘুমাতে কে নিষেধ করছে? আপনাকে খাইতে কে নিষেধ করছে? আমরা তো দেখতাম আপনি খুব রান্না বান্না করেন, সেটাও ভিডিওতে ভাইরাল হয়। আপনি খাওয়ার সময় পান না, কিন্তু আপনি কুমড়ার রেসিপি দিতে তো আপনার ভুল করেন নাই। আপনি রান্না করার সময় পান না, কিন্তু বেগুন দিয়ে যে আপনি চপ বানাইতে হবে তার পরিবর্তে যে আপনি আমাদেরকে রেসিপি দিয়েছিলেন সেটাও তো এই জাতি ভুলে নাই। সুতরাং আপনি রান্না খাওয়ার সময় পান না কথাটা সত্য নয়, আপনার কাজের কারণেই। প্রকৃতপক্ষে আপনি রান্না বান্না খাওয়া সব ভুলে গিয়ে দেশ এবং জাতির কল্যাণে যে কাজ করার চিন্তা করেছিলেন, প্রকৃতপক্ষে আপনি আসলে এই দেশটাকে অন্য একটা দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিলেন। আপনি যতটা না প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন তার বেশি আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশে আর কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়ার পরিকল্পনা করার দুঃসাহস কেউ করবে না, আপনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে তার প্রমাণ করে দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকতে পারলে অন্তত আপনি কারাগারে যাইতে পারতেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইতিপূর্বের কিছু প্রেসিডেন্টদের তো কারাগারে যাওয়ার বিরাট সৌভাগ্য তাদের হয়েছে। আমরা এতদিন এই পর্যন্ত জানতাম যে দুর্নীতি কিছু করলেও অন্তত কারাগারে 9 বছর কাটানোর সুযোগ থাকে, এরপর বের হয়ে অন্তত কিছুটা স্বাভাবিক জীবনে মৃত্যুবরণ করা যায়।
কিন্তু আপনি আমাদেরকে এমন উন্নতি এবং রোল মডেলের দিকে নিয়ে গেলেন। আপনি শুধু 2013 সালের 5ই মে শাপলা চত্বর ঘটিয়েছেন তা তো না। আপনার কথা আমাদের মনে আছে, 2006 সালের 28শে অক্টোবর আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কেয়ারটেকার সরকার ক্ষমতা হস্তান্তর হবে, তারা নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, পালিয়ে যাওয়া পলাতক এই শেখ হাসিনা সেদিন তার আগেই ডিক্লার করে দিয়েছিল, যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা ঢাকায় চলে আসবেন। শুধু লগি বৈঠা নিয়ে ঢাকায় চলে আসবেন না, তার আগে ঘোষণা ছিল একটা লাশের পরিবর্তে কয়টা লাশ দিবেন তিনি? 10টা লাশ দিবেন তিনি। আজকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, যারা লগি বৈঠার নির্দেশ দিয়ে 2006 সালের 28শে অক্টোবর আমাদের জসিম ভাইদেরকে, মুজাহিদদেরকে, আপনারা ফয়সালদেরকে হত্যা করে শুধু আপনারা ক্ষান্ত হন নাই, লাশের উপরে নৃত্য করার মতো দৃশ্যতা যারা দেখিয়েছে, সাপের মতো পিটিয়ে আমাদের ভাইদেরকে বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রীতম হোটেলের সামনে সিঁড়িতে ফেলে হত্যা করার পর কতটা দুঃসাহস এবং নির্মমতা দেখিয়েছে, হাতের পালস চেক করে নিশ্চিত করেছে যে তার মৃত্যু হয়েছে কিনা। এই নির্মমতাই ভয়াবহতা 2006 সালের 28শে অক্টোবর তারা যাত্রা শুরু করেছিল। 2024 সালের 5ই আগস্ট তাদের সেই উল্লাসের আমরা কবর রচনা করে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি আদায় করা হয়েছে। যিনি লগি বৈঠার নির্দেশ দিয়েছেন তিনি মাঝে মধ্যেই ভিডিওর সামনে এসে এই 2024 সালেও মস্করা করে অনেক ক্ষেত্রে মানুষকে উপহাসের অংশ হিসাবে, তখন ইতিমধ্যে আমাদের ভাইয়েরা অনেকে শহীদ হয়ে গেছেন, অনেকে পঙ্গু হয়ে গেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছেন। তখন তিনি গণভবনে বসে বক্তৃতা করতেন আর জাতির কাছে জানতে চাইতেন, আমার অপরাধ যে কি আমি তো বুঝতে পারি না, আমি কি অপরাধ করেছি? আরে মিয়া, আপনি তো অপরাধ 2006 সালের 28শে অক্টোবর লগি বৈঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে সেদিনই আপনি খুনের আসামি হয়েছেন। আপনি 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআরদের মধ্যে সবচেয়ে সৎ, দক্ষ, যোগ্য, মেধাবী 57 জন অফিসারকে হত্যা করে বাংলাদেশকে মেধাহীন একটা রাষ্ট্রে আপনি পরিণত করতে চেয়েছিলেন। আপনি মেধাহীন রাষ্ট্র পরিণত করতে চেয়েছিলেন এই জন্য বাংলাদেশের সীমান্ত দুর্বল হয়ে গেলে আপনার পছন্দের একটা পার্শ্ববর্তী আধিপত্যবাদ যেন বাংলাদেশের উপর ক্ষমতাগিরি করতে পারে, তার অংশ হিসাবেই সেদিন সৎ, দক্ষ, যোগ্য, মেধাবীদেরকে হত্যা করে মেধাহীন একটা রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমরা বাংলাদেশে মেধার খাটিয়ে মেধা রাজত্ব তৈরি করার জন্য স্বাস্থ্য সেবায় মানুষের মধ্যে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে জামাত ইসলামী, ব্যাংকিং খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, শিক্ষা খাতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সৃষ্টি করেছি, আপনি বিগত 15 বছরে আমাদের সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস করে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্য তৈরি করার অপচেষ্টা চালিয়েছেন। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, আমাদের ব্যাংক যারা তৈরি করেছেন তাদের একজন ব্যক্তিকে আপনি শহীদ করেছেন। ব্যক্তি শহীদ মীর কাসেম আলীরা মরে যায়, কিন্তু ব্যক্তি শহীদ মীর কাসেম আলীর যে আদর্শের লালন করে তারা তার পরিবর্তে আরো কয়েক লক্ষ মীর কাসেম আলী তৈরি করে রেখে দেয়। এই স্টেজে এক সময় বসে থাকতো আমির জামাত নিজামী ভাই, এই স্টেজে বসে থাকতো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আজকে শেখ হাসিনা তার দোসররা যারা এখনো দেশে আছো, দেখে যাও নিজামীর অনুসারী তৈরি হয়ে এই মঞ্চগুলো এখনো আমরা আলোচিত করে রাখতে সক্ষম হয়েছে। জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করা যায়, আমাদেরকে শহীদ করা যায়, আমাদের আদর্শ তার বিপরীতে কয়েক গুণ গতিতে সামনে এগিয়ে যায়। আমাদের স্বাস্থ্য সেবা খাতকে ধ্বংস করার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা বারবার বলেছি, জামাতের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে
সন্ত্রাসী জঙ্গি কায়দায় আমাদের সাথে তারা মোকাবেলা করার চেষ্টা করেছিল। আর আমরা বলেছিলাম আমরা জীবন দেব, আমরা শহীদ হব, আমরা আমাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তাদের পাশে থেকে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, রিমান্ড হাসি মুখে পালন করব। কিন্তু আমরা আমাদের জালিম ফ্যাসিস্টদের কাছে এক সেকেন্ডের জন্য নতি স্বীকার আমরা করি নাই, করছি না। ভবিষ্যতে যারা চোখ রাঙাচ্ছেন অবশ্যই সাবধানে চোখ রাঙাবেন। জামাত ইসলামী উড়ে আসা জুড়ে কোনো সংগঠন নয়। আমরা লড়াই করে বড় হয়েছি, লড়াই করেই চলবে আমাদের সামনের জীবন। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই ধানমন্ডি অঞ্চল, আমি গত প্রোগ্রামে বলে গিয়েছিলাম এটা একটা অভিজাত অঞ্চল। বিগত 15.5 বছরে এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে একটা সশস্ত্র অঞ্চল হিসেবে। এই অঞ্চলটাকে পরিণত করা হয়েছে হেলমেট বাহিনী আর হাতুড়ি লীগের অঞ্চল হিসাবে। এখান থেকে ছাত্রদের হেলমেট এবং হাতুড়ি দিয়ে আন্দোলন দমানোর জন্য সরাসরি গুলির নির্দেশ এসেছে ধানমন্ডি থেকে। তোমরা গুলির নির্দেশ দিয়েছ, তোমরা হেলমেট হাতুড়ির নির্দেশ দিয়েছ, আমরা আল কোরআনের নির্দেশ দিয়ে ধানমন্ডির হারানো অভিজাত আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসুন সেই অভিজাত ধানমন্ডি করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ধানমন্ডি উত্তর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।